ছাত্রছাত্রী তোমাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাই। আজকের ক্লাস শুরু হবে বেশ কিছু গাণিতিক অনুশীলনের পদ্ধতি। দেখো, কয়েকটি কোয়েশ্চেন তোমাদের মাইতি তেওয়ারি রয়ের বই থেকে নেওয়া 1 2 3 4 5। আজকে আমরা এই প্রশ্নগুলির সমাধান করে নেব। তো দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে H2SO4 10% WW। এর মানে তোমরা জানো যে প্রতি 100 গ্রাম দ্রবণে H2SO4 এর 10 গ্রাম আছে। তো এই জলে আমাদের মোল ভগ্নাংশ H2SO4 এর এবং জলের মোল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। তো প্রবলেমটা দেখো, আমি তোমাদের জন্য একদম সলভ করে রেখেছি। রসায়ন শিক্ষার আমার ইউটিউব চ্যানেল সায়েন্স টিউশন 2023 তে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি। তো দেখো, প্রথমে আমরা 10% WW মানে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম H2SO4। ওকে, তাহলে 10 গ্রাম যদি অ্যাসিড থাকে, বাকি 90 গ্রাম জল আছে। এইটুকু ক্লিয়ার করলাম। নেক্সট দেখো, H2SO4 এর মোলার ভর। H2SO4 এর আণবিক গুরুত্ব যেটা, সেটা আমরা বের করে নেব 98 গ্রামস পার মোল। দেখো, ক্যালকুলেশনটা আগেও করেছি, আবার দেয়া আছে। H2SO4 এর এখানে তাহলে মোল সংখ্যা কত হবে? না স্যার, 10 গ্রাম আছে, 10/98, সো এটা হবে 0.102 মোল। তো জলের মোলার ভর কত? না, জলের মোলার ভর আমরা কি পাচ্ছি, না জলের আণবিক ভর যেটা, সেটা হচ্ছে 18 গ্রামস পার মোল, H2O যেহেতু। তারপরে জলের মোল সংখ্যা একইভাবে 90/18 সমান 5 মোল। তাহলে অ্যাকচুয়াল অ্যাসিডটা আছে আমার এতটা, আর জলটা আছে আমার এতটা, তাহলে টোটাল মোল সংখ্যা এটা। মোল ভগ্নাংশ আমরা কি করে পাই? না, মোল ভগ্নাংশ ইকুয়ালস আমরা জানি মোল ভগ্নাংশ x সমান কি না n1। এটা যদি আমি 1 কম্পোনেন্ট বলি, কম্পোনেন্ট বা উপাদান 1 বলি, তাহলে n1 প্লাস n2 প্লাস যদি আরো অনেক সংখ্যক উপাদান থাকে, আমি ধরেছি ni সংখ্যক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি মূল ভগ্নাংশ 1 নম্বর উপাদানের। তো সেক্ষেত্রে H2SO4 এর মূল ভগ্নাংশ কত হবে? 0.102 ডিভাইডেড বাই টোটাল, আর H2O এর মূল ভগ্নাংশ 5/8, 0.9। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট আমরা যেটা দেখে নেব, নেক্সট প্রবলেম যেটা হচ্ছে ইউরিয়া। ইয়েস, ইউরিয়া। দেখো, এখানে দেওয়া আছে একটি জলীয় দ্রবণের কথা বলা হচ্ছে, ইউরিয়া জলীয় দ্রবণ। সেখানে গাঢ়ত্ব দেখো, গাঢ়ত্ব কত দেওয়া আছে? স্যার, মোলালিটিতে লক্ষ্য করো, এম স্মল এম, এটা 1.85 মোলালিটি এম। তো ইউরিয়ার মোল ভগ্নাংশটা আমরা ক্যালকুলেট করে নেব। দেখো, 1.85 এম এর মানে হচ্ছে 1 কেজি বিশুদ্ধ জলে 1.85 গ্রাম ইউরিয়া আছে। তোমরা জানো ইউরিয়ার মলিকুলার ফর্মুলা হচ্ছে CONH2 তাহলে একইভাবে এর মোলার মাসটা আমরা বের করবো। মোলার মাসটা হচ্ছে এটা। তো ক্যালকুলেশনটা এই যে 2 গুণিত 14 কেন? না, NH2 NN হচ্ছে সংখ্যা হচ্ছে দুটো, এই জন্য 14 × 2। হাইড্রোজেন আছে দেখো 4টি, তাহলে 4 × 1, H2 × 2 তাহলে 4, আর অক্সিজেনের 16, কার্বনের 12, সো এখানে টোটালটা হচ্ছে 60। তাহলে আমরা বুঝে গেলাম যে 1.85 মোল, 1.85 মোল মানে 1.85 ইনটু আমরা 60 করে নিতে পারি, তাহলে টোটাল 111 গ্রাম আমার এই 1 কেজি জলে ইউরিয়াটা আছে। তো এবার মোল ভগ্নাংশে যেতে গেলে প্রথমে ইউরিয়ার মোল সংখ্যা বের করব। ইউরিয়ার মোল সংখ্যা মানে দ্রাবের মোল সংখ্যা। তো এখানে দেখো, দ্রাবের মোল সংখ্যা আমার কত হবে, সেটা তো আমার দেওয়া আছে 1.85, আলাদা করে বের করার আর দরকার নেই। কিন্তু জলের মোল সংখ্যাটা 1000/18, কেন 18 দিয়ে ভাগ করলাম? কারণ 18 হচ্ছে জলের আণবিক ভর। নেক্সট, তাহলে টোটাল মোল সংখ্যা ওই দ্রবণে কত হলো, দুটো যোগ করলাম। তাহলে এর মধ্যে আউট অফ 57.40 ইউরিয়া কতটা আছে? না স্যার, 1.85, ভাগ করে দাও, আনসার ইজ হিয়ার। তো এরকমই সিম্পল প্রবলেম, খালি আমাদের কি করতে হবে, সাবজেক্টের ভেতরে ঢুকতে হবে। আমরা উপর থেকেই যদি ভাবি সাবজেক্টটা কঠিন, পারবো না, তাহলে কিন্তু সমস্যা। তোমার দিকে আমার ভিডিওগুলো দেখো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। নেক্সট দেখো, অ্যাসিটিক অ্যাসিডের একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব এবং ঘনত্ব। দেখো, জলীয় দ্রবণ দেওয়া আছে, এখানে ভালো করে আমরা একটু লক্ষ্য করে নিই। জলীয় দ্রবণের গাঢ়ত্ব কত? এই মোলার, লুক হিয়ার, মোলার। আর ডেনসিটি মানে ঘনত্ব দেওয়া আছে, দ্রবণের মোল ভগ্নাংশ। তো দেখো, এই মোলার কথার অর্থ হচ্ছে কি, সেখানে আমরা লিখে দিয়েছি। দেখো, 1 লিটার দ্রবণে এত মোল অ্যাসিটিক অ্যাসিড আছে,
আবার বলছি 1 লিটার দ্রবণে এত মোল অ্যাসিটিক অ্যাসিড আছে, তাহলে নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। এবার 1 লিটার দ্রবণকে আমরা যদি কনভার্ট করি, মানে আয়তনকে যদি এই ঘনত্ব দিয়ে গুণ করি, তাহলে টোটাল আমরা দ্রবণের ভর পেয়ে গেলাম। আচ্ছা, এই যে 1025 দ্রবণের ভর, এর মধ্যে আমার 3.414 মোল কি আছে না স্যার, অ্যাসিটিক অ্যাসিড আছে। অ্যাসিটিক অ্যাসিডের মোলার ভর কত? অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটাকে জেনে নাও, CH3COOH। তাহলে এটার থেকে তোমরা ক্যালকুলেশন করে তোমরা মোলার ভর এটা 60 গ্রাম পার মোল পাবে। তাহলে 60 দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে পাবে 204.84। ঠিক আছে, তাহলে নাম্বার মানে কত ভরের অ্যাসিডটা আছে সেটা হলো 204.84। কত গ্রাম দ্রবণে আছে না 1025। তাহলে এই দ্রবণের মধ্যে যদি এটা দ্রাবক থাকে তাহলে দ্রাবক কত, এটা থেকে এটা বাদ। এখানে দ্রাবক কি? জলীয় দ্রবণ মানে জল। তাহলে 820.16 এটা হচ্ছে আমার জল। তাহলে বিশুদ্ধ 820.16 এর মধ্যে আমার কি আছে? নাম্বার অফ মোলস কত? 3.414, যেটা অ্যাসিটিক অ্যাসিড। এখন এই জলটাকে যদি আমরা 18 দিয়ে ভাগ করি, নাম্বার অফ কি পাবো? মোলস অফ ওয়াটার, জলের মোল সংখ্যা পাবো, সেটা হচ্ছে এই দেখো, এটা পেয়ে গেলাম। এবার টোটাল মোল সংখ্যাটা বের করবো, দেখো 45,556, তার সাথে 3.414 যোগ করলে টোটাল মোল সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে বলেছে অ্যাসিটিক অ্যাসিডের মোল ভগ্নাংশ। অ্যাসিটিক অ্যাসিড পার্টটা কত? 3.414 ডিভাইডেড বাই টোটাল, এই হচ্ছে 0.0697। সো দিস ইজ অল ফর টুডে, সরি দিস ইজ অল ফর দিস প্রবলেম 3। এবার আমরা প্রবলেম 4 এর দিকে যাব। ভিডিওটা অনেক বেশি লেন্দি এখনো হয়নি, আমি চেষ্টা করছি বেশ কতগুলো আজকে প্রবলেম সলভ করে দেওয়া। নেক্সট প্রবলেম দেখো, এখানে আমাদের দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 4, NaCl। একই টাইপের প্রবলেম। NaCl এর জলীয় দ্রবণের মোল ভগ্নাংশ দেওয়া আছে, মোলার গাঢ়ত্ব মানে স্মল এন এ নিয়ে যেতে হবে, কনভার্ট করতে হবে স্মল এন। তো দেখো মোল ভগ্নাংশ 0.967, এর মানে কি না, আমরা যদি এটাকে ভেঙে নিই যে টোটাল যদি দ্রবণের পরিমাণটা আমরা যদি মানে টোটাল যদি মোল সংখ্যা 1 বলি, তাহলে তার মধ্যে 0.96 হচ্ছে কি? NaCl। তাহলে আমি যদি টোটাল দ্রবণটা 1 মোল ভাবি, তার মধ্যে 0.967 হচ্ছে NaCl, না সরি জলের মোল ভগ্নাংশ বলছি, সরি জলের মোল ভগ্নাংশ। তাহলে আমার NaCl এর মোল পার্ট কত হবে না, 1 মোল থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে 0.033, 1 মোল থেকে এটা বাদ দাও। তাহলে দ্রবণে মোট আমি যদি ধরি 1 মোল পদার্থ আছে, তার মধ্যে আমার জল পেয়ে গেলাম, NaCl পেয়ে গেলাম। তো জল এইটা, NaCl এইটা, আশা করি বোঝা গেছে। এবার আমরা মোলার গাঢ়ত্বে যাওয়ার জন্য আমরা জল এটাকে গ্রামে কনভার্ট করব। জলের পরিমাণ এই, তাকে 18 দিয়ে গুণ করলে আমরা পেয়ে গেলাম কত? 17.406 গ্রাম। কেজিতে কনভার্ট করে নিলাম। তাহলে এত কেজিতে নাম্বার অফ মোলস কত আছে? 0.033। একে কত না 0.033 বাই এটা, তাহলে 1 কেজিতে আমার কত মোল সংখ্যা পেয়ে গেলাম? এইটা। তারপরে এটাই হচ্ছে আমাদের মোলারিটি ইন আ সলিউশন। নেক্সট প্রবলেম 5, অ্যামোনিয়া এর একটি জলীয় দ্রবণের মোল ভগ্নাংশ 0.291। দ্রবণটির ঘনত্ব দেখো 0.899 গ্রাম পার মোল, গ্রাম পার মিলিলিটার, সরি এত গ্রাম পার মিলিলিটার, এটা ডেনসিটি। দ্রবণটির মোলার গাঢ়ত্ব নির্ণয় করবো। দ্রবণটির কি নির্ণয় করবো আমরা? মোলার গাঢ়ত্ব। তো দেখো অ্যামোনিয়া আণবিক ভর সবাই আমরা জানি কত না 17, ঠিক আছে। তো এর মোল ভগ্নাংশ যদি 0.291 হয় জলীয় দ্রবণ অ্যামোনিয়া, তাহলে এখানে জল কতটা আছে? 1 মোল যদি আমি টোটাল ধরে নিই দ্রবণ, তার মধ্যে এইটা যদি অ্যামোনিয়া থাকে, তাহলে অবভিয়াসলি 1 মাইনাস 0.291 এটা থাকবে কি? জল। তো জলে আমি মোল সংখ্যা পেয়ে গেছি। তাহলে জলের পরিমাণ আমি কি করে পাবো? না জলের পরিমাণ একে 18 দিয়ে গুণ করবো। তাহলে 18 দিয়ে গুণ করলে আমার কত হবে না জল 12.762 গ্রাম। অ্যামোনিয়া কতটা আছে না স্যার? অ্যামোনিয়া 0.291 মোলস, 17 দিয়ে গুণ করলে আমার হয়ে গেল 4.943। তাহলে এই পরিমাণ অ্যামোনিয়া, এই পরিমাণ জল মিশে একটা দ্রবণ তৈরি হচ্ছে। এখন দ্রবণের তাহলে মোট ভর কত হবে? দুটোকে যোগ করলাম। এখন দ্রবণের মোট ভর পেলাম, আয়তন কি করে পাবো? এইটাকে জাস্ট এইটা দিয়ে ভাগ করবো। দেখো ভরকে যখন ঘনত্ব দিয়ে ভাগ করবে না, তোমরা কি পাবে? আয়তন পাবে।
তাহলে ভলিউম বা আয়তন পেয়ে গেলাম কত না এই, তাহলে 19.69 মিলিলিটার। এই দ্রবণে মোল সংখ্যা হচ্ছে 0.291, কার? অ্যামোনিয়া। তাহলে একে কত না এইটা ডিভাইডেড বাই 19.69 আর হাজারে কত, তাহলে এটা হিসাব করলে আসবে 14.8 মোলার। তার দ্রবণের মোলার গাঢ়ত্ব কত না 14.8 মোলার। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ তোমাদের পরিমাপের পদ্ধতি, যেটাকে আমরা বলি পার্টস পার মিলিয়ন, পিপিএম, এটা একটু বুঝবো। ধরো তোমাকে বললো বাতাসে আজকে কার্বন ডাইঅক্সাইডের ডেনসিটি কত, মানে কার্বন ডাইঅক্সাইডের গাঢ়ত্ব কত, তো তখন এর মানটা নিশ্চয়ই কি হবে না, যদি 100 লিটার আয়তনের কোনো বাতাস ধরি, তাতে হয়তো কত 0.10 কিছু পরিমাণ একটা 341 যাই হোয়াট এভার, মানে অনেক ছোট একটা ক্ষুদ্র একটা সংখ্যক পরিমাণ কি হবে CO2 এর ভর বেরোবে। তাহলে সেই জন্য এই ক্ষুদ্র পরিমাণ ভরকে, মানে কোন একটা বিরাট আয়তনে ক্ষুদ্র পরিমাণ কোনো কম্পোজিশন বা কোনো উপাদান যদি থাকে, সেটাকে প্রকাশ করার জন্য পিপিএম। তো পিপিএম এর সংজ্ঞাটা কিরকম দেওয়া আছে, কোন দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগ আয়তনে, মানে ধরে নাও 10⁶, 10 লক্ষ মানে 10⁶, বা একের গায়ে 6টা শূন্য, এত শিশি কোন দ্রবণে, আমি ধরে নিচ্ছি দ্রাবের এক্স গ্রাম আছে, দ্রাবের এক্স গ্রাম, তাহলে ওই দ্রবণের গাঢ়ত্ব আমরা বলবো পার্টস পার মিলিয়ন এককে এক্স পিপিএম। তাহলে পিপিএম ইজ ইকুয়াল টু কি না দ্রাবের ওজন ডিভাইডেড বাই দ্রবণের ওজন ইনটু 10⁶। এইটা আমরা মনে রাখবো, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। এখান থেকে অনেক কিছু ডিডাকশন করা যায়, এগুলো আমরা ডিডাকশন করতে পারি, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা করতে পারো, বাট আমার মনে হয় এইটুকুনি অংশ তোমরা মনে রাখলেই পাবে। মিলিগ্রাম ইউনিটেও করতে পারো, মিলিগ্রাম ইউনিটে যদি দ্রাবের ওজন দাও তখন দ্রবণের ওজন দিতে হবে ইন কেজি, তাহলে 10⁶ টার্মটা আসবে না। এই 10⁶টাকে তুমি দ্রাবের ওজনে মিলিগ্রামে কনভার্ট করো আর দ্রবণের ওজন কিলোগ্রামে নিয়ে চলে এসো, তাহলে কিন্তু এটার সঙ্গে সমান হয়ে যাবে। তো নেক্সট আমরা চলে আসি পরে গাণিতিক কিছু সমস্যা, এগুলো একটু বুঝে নেব। প্রথম দেখো দেওয়া আছে 2.5 কিলোগ্রাম জলের একটি নমুনা, জলের অবভিয়াসলি এটা তোমরা জানো যে জলের হার্ডনেস মানে ক্ষরতা প্রকাশের জন্য এই পিপিএম ইউনিট ইউজ করা হয়। বাতাসে কোনো কম্পোজিশন কোন উপাদান থাকে সেটা পিপিএম ইউনিটে ইউজ করা হয়। তোমরা কোনোদিন যদি সিকিম যাও দেখবে সেখানে একটা ডিজিটাল বোর্ডে দেওয়া হচ্ছে আজকের পলিউশন, রেট অফ পলিউশন টুডে ইন অ্যাটমসফিয়ার, এই এরিয়াল কম্পোজিশন যেগুলো আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড এত ভাগ আছে, কার্বন মনোক্সাইড এত আছে, H2S এত আছে, SO2 এত আছে, দেখবে এরকম পর ওই মার্কেটে দেখবে একটা ডিজিটাল বোর্ডে দেখানো হচ্ছে। তো এরকম ভালো যেগুলো হাইটেক সিটি আছে সেখানে পলিউশনের ডাটা কিন্তু এই পিপিএম এককেই দেওয়া হয়। তো পিপিএম এককে এখানে জলের একটি নমুনায় Zn2+ আয়নের গাঢ়ত্ব দেওয়া হচ্ছে। দেখো Zn2+ কত না 5.0 মাইক্রোগ্রাম, মাইক্রোগ্রাম মানে 5.0 ইন্টু 10⁻⁶ গ্রাম। তো তারপরে এখানে কিলোগ্রামের জলের পরিমাণটা দেওয়া আছে, বলেছে Zn2+ আয়নটা ওখানে কত পিপিএম আছে। Zn2+ আয়নের গাঢ়ত্ব সমান আমরা লিখবো Zn2+ এর ওজন ইন গ্রামস, দ্রবণের ওজন ইনটু গ্রামস ইন 10⁶। তো Zn2+ এর আয়ন কত 5 ইনটু 10⁻⁶ গ্রাম, -6 আছে এই 10⁶, এটা 10 কি হবে +6 -6 10⁻0 হবে 1 হবে। আর নিচে হচ্ছে দ্রবণের 2.5 কেজি, মানে আমি এটাকে লিখতে পারি কত 2500 গ্রাম, 2500 গ্রাম লিখতে পারি। তাহলে উপরে আমার কত হচ্ছে, উপরে হচ্ছে স্যার 5.0, এটাকে আমি তোমাদের করে দেখিয়ে দিই। তো দেখো এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি এইভাবে, দেখো 5.0 ইন্টু 10⁻, কি 10⁻, স্যার হবে -6 গ্রাম। আচ্ছা ইন্টু 10⁻6 যেমন আমার রিলেশনে আছে বসালাম, আর 2.5 কেজি ছিল, কেজি ছিল, তাহলে কেজি কে গ্রামে করলে 2500 গ্রাম। তাহলে দেখো 10⁻⁻6 ক্যান্সেল হলো 5/2500, তার মানে এটা ভাগাভাগি করলে কত হচ্ছে 0.2, 5 এর নিচে 25, তার মানে 1 এর 2 এর নিচে আবার কত আছে, 2 এর নিচে আছে আর 5 এর 25, তাহলে 2500 100, তাহলে 2 এর নিচে আবার 100 যদি হয়, তাহলে 0.2 এর নিচে আবার যদি 100 হয় তাহলে হবে 0.002 ppm। দ্রবণে Zn2+ এর কনসেন্ট্রেশন এখানে হচ্ছে 0.002 ppm, যদি এটা 2.5 কিলোগ্রাম ধরা হয়। ওকে,
তো নেক্সট প্রবলেম আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 2। NaCl এর 500 ml জলীয় দ্রবণ, সেখানে বলছে সেখানে কি বলা হচ্ছে না উক্ত লবণের কিছু পরিমাণ দ্রবীভূত থাকলে লবণটির গাঢ়ত্ব 10 ppm। উক্ত লবণের কত পরিমাণ দ্রবীভূত থাকলে গাঢ়ত্ব 10 ppm? তো আমি ধরে নিচ্ছি যদি WmG মানে W মিলিগ্রাম NaCl ওই 500 ml বা 0.5 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে, তবে ppm এককে NaCl এর গাঢ়ত্ব, ppm এককে NaCl এর গাঢ়ত্ব আমরা কি করে পাবো না W ডিভাইডেড বাই 0.5 ppm। কারণ এখানে বলে দিয়েছে দেখো 0.5 লিটার, তাহলে 0.5 লিটার NaCl এর গাঢ়ত্ব, এই যে 0.5 আছে না লিটার, তাহলে প্রতি লিটারে NaCl কত আছে না W ডিভাইডেড বাই 0.5 ppm। তাহলে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, তাহলে W বাই 0.5 সেটা সমান হচ্ছে আমার 10, কারণ 10 ppm আছে। যে পরিমাণটা নিচ্ছে সেটা হচ্ছে আমার W কে আমরা কি দিয়ে ভাগ করলাম 0.5 লিটার। তো লিটার এককে আমরা যদি প্রকাশ করি এটা 0.5, আর এটা W হচ্ছে গ্রাম, মিলিগ্রাম হলে এটা লিটারে কনভার্ট করতে হবে, এটা মিলিগ্রাম হলে এটা লিটারে লিখতে হবে। মিলিগ্রাম ইউনিটে W লিখলে এটা মিলিগ্রামে লিখবো, ডাব্লিউটাকে আমরা যদি গ্রামে লিখি এটাকেও আমরা লিটারে লিখবো। এটাকে তখন লিটারে নয়, সরি এটাকে তখন হয়ে যাবে মিলিগ্রামে অথবা মিলিলিটারে লিখতে হবে। তো যাই হোক W ডিভাইডেড বাই 0.5 ইকুয়াল টু 10, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে W পাচ্ছি 5। তাহলে 500 ml জলে আমরা যদি 5 মিলিগ্রাম, এখানে লক্ষ্য করো 5টা কিন্তু আমরা W মিলিগ্রাম ধরেছিলাম, 5 মিলিগ্রাম হলে NaCl এর তাহলে কি হচ্ছে NaCl এর পরিমাণটা 5 মিলিগ্রাম। নেক্সট দেখো নেক্সট প্রবলেম, একটি দ্রবণে দ্রাবের গাঢ়ত্ব দেওয়া আছে 501 ppm, দ্রবণটির ওজনগত শতকরা গাঢ়ত্ব WW বের করতে বলেছে। তো 550 ppm WW এর অর্থ হচ্ছে 1 গ্রাম দ্রবণে, মানে গ্রাম পিছু যদি ধরি তাহলে 510 মিলিগ্রাম মাইক্রোগ্রাম, সরি 510 এটা মিলি নয় মাইক্রো, 510 ইন্টু 10⁻⁻6 গ্রাম কি আছে ওই দ্রাব্য আছে। আমরা প্রতি গ্রামও যদি বলি আমরা ppm, তো 510 ppm 510 ppm আমরা কি করে পাবো, এইভাবে লিখতে পারি 510 কি থাকবে 510 পরিমাণ যদি আমরা ইন্টু 10⁻⁻6 পরিমাণ যদি আমরা কি গ্রাম ধরি, তাহলে এখানে আমার কি হবে 1 গ্রাম কি হবে দ্রবণ হবে। তাহলে 1 গ্রাম দ্রবণে আমরা ধরে নিতে পারি যে এতখানি আমার কি আছে, সরি এতখানি আমার দ্রাব্য আছে, এটা আমার দ্রবণ, এই দ্রবণে এটা আছে। তাহলে আমি এটা তো গ্রামে কনভার্ট করেছি, দ্রবণটির ওজনগত শতকরা গাঢ়ত্ব মানে WW তে চেয়েছে, তাহলে 1 গ্রাম দ্রবণে আছে এই, তাহলে 1000 দিয়ে গুণ করো, 1000 গ্রামে থাকবে কত, 1000 করার দরকারই নেই, আমরা তো মোলারিটিতে যাচ্ছি না WW, তাহলে পার্সেন্টেজ করতে হবে, তার মানে 100 দিব, সিম্পলি 100 দিয়ে গুণ করলে আছে 510 ইন্টু 10⁻⁻4 মানে 0.051%। ওকে, এই হলো সলিউশন। নেক্সট সলিউশনে আমরা যাব। তো দেখো এখানে যে প্রবলেমটা দেওয়া আছে ক্যালসিয়াম 2+ আয়ন, কোশ্চেন নাম্বার 4, ক্যালসিয়াম 2+ আয়নে আমার 0.4 ppm W/V। তো W/V মানে কি, এখানে 1 লিটার যদি দ্রবণ ভাবি তাহলে আমার 0.4 মিলিগ্রাম কিন্তু এই ক্যালসিয়াম 2+ আছে 1 লিটার দ্রবণে। তো মোলার গাঢ়ত্ব চেয়েছে, তাহলে আমার 1 লিটারে অসুবিধা কিছু নেই, জাস্ট এটাকে গ্রামে কনভার্ট করে মোলে কনভার্ট করতে হবে। তো 0.4 মিলিগ্রাম, তাই এটাকে গ্রামে করতে গেলে 10⁻³ দিয়ে গুণ করবো, কারণ 1000 দিয়ে ভাগ করা মানে 10⁻³ দিয়ে গুণ। তো এরপরে আমি এই ক্যালসিয়ামের যে ফর্মুলা, যে এটাকে ক্যালসিয়ামে আমরা কি বলবো অ্যাটমিক মাস 40 দিয়ে ভাগ করলে কি হবে নাম্বার অফ মোলস পেয়ে যাবো। তো নাম্বার অফ মোলস কত হচ্ছে দেখো 0.4 10⁻³ ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু কত হবে না 10⁻5 মোল। তাহলে 1 লিটার দ্রবণে আমার অ্যাকচুয়ালি ক্যালসিয়াম 2+ আছে 10⁻5 মোল, সুতরাং ক্যালসিয়াম 2+ আয়নের মোলার গাঢ়ত্ব 10⁻5 m লিখবো, ক্যাপিটাল M। নেক্সট, পানীয় জলে গ্লাইফোসেট একটি কীটনাশক,
এই সর্বোচ্চ নিরাপদ মাত্রা এই দেওয়া আছে ppm এককে মান কত। দেখো পার কেজিতে দেওয়াই আছে 700 মিলিগ্রাম। তো আমরা যদি গ্রামে কনভার্ট করি, মিলি নয় সরি এটা মাইক্রোগ্রাম, 700 ইন্টু 10⁻6 গ্রাম, আর 1 কেজি মানে 1000 গ্রাম, ভাগ করে এবার 10⁶ দিয়ে গুণ করতে হয়। তো 10⁶ কেটে যাবে, 700 বাই 100 তাহলে 0.7 ppm। সো দিস ইজ সিম্পল। তাহলে আমরা এটা খেয়াল রাখবো যখন ডাব্লিউ দেওয়া থাকবে, এটা তো ডাব্লিউ, তো এটা হচ্ছে আমার গ্রামে কনভার্ট করবো 700 মিলি মাইক্রোগ্রামকে, আর কেজিটাকে গ্রামে কনভার্ট করবো ইন্টু 10⁶। আর যদি গ্রামে না কনভার্ট করতে চাই তাহলে মাইক্রোগ্রামে লিখলে উপরে 700 আর নিচে কেজি, সেখান থেকেও করা যেতে পারে। মাইক্রোগ্রাম যদি দিই 700, হ্যাঁ এটা হচ্ছে বলে দিচ্ছি, এটা 700 তো সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে আমি কিলোগ্রামে রাখবো, তাহলে সেক্ষেত্রে এই মাইক্রোগ্রামকে 700 মাইক্রোগ্রামকে মিলিগ্রামে কনভার্ট করতে হবে। 700 ইন্টু 10⁻³ মিলিগ্রাম ডিভাইডেড বাই 1 কেজি। তাহলে সেক্ষেত্রে ppm এককে দেখো এটা আসছে এর নিচে 1000, তাহলে 700 নিচে 1000 মানে 0.7। তাহলে যেভাবেই করো আনসারটা কিন্তু তোমার ওইটাই আসছে। নেক্সট, আজকে কিছু গাণিতিক অনুশীলন আমরা করে নিই, যেগুলোকে আমরা হোমওয়ার্ক রূপে দিতে পারি স্টুডেন্টদের। দেখো মাছের কোষে প্রতি কেজিতে 2.1 মিলিগ্রাম যদি ডিডিটি থাকে, ধরো তুমি কোনো জলাশয় কীটনাশক স্প্রে করেছো, সেই জলাশয় থেকে কীটনাশক কি করছে কিছু পরিমাণ ওই জলে মিশে গেছে, তো সেই জল থেকে অবশ্যই মাছের দেহে যাবে এবং মাছের দেহ কোষে প্রতি কিলোগ্রামে এত ডিডিটি পাওয়া যাচ্ছে। ppm এককে আমরা এই ডিডিটির পরিমাণটা হিসাব করব। তো আমরা জানি যে 1 ppm মানে হচ্ছে কি না প্রতি 10 লক্ষ ভাগে 1 ভাগ। তাহলে এখানে 1 কেজি মাছের, দেখো মাছের কোষের প্রতি কেজিতে 2.51 কি আছে মিলিগ্রাম। তার মানে কি আমরা এটা বলতে পারি যে 2.1 ইন মিলিগ্রাম, এটা আছে আমার কি কীটনাশক, আর দ্রবণের পরিমাণটা হচ্ছে আমার 1 কেজি। মানে এক মাছের দেহটা আমরা যদি 1 কেজি ধরে নিই, তাহলে এইটাকে মানে এটাকে যদি মিলিগ্রামে ইউজ করি, এটা যদি কেজিতে ইউজ করি, তাহলে এটাই হচ্ছে আমার 2.1 মিলি ppm। আর কেউ যদি মনে করে গ্রামে কনভার্ট করবো, তাহলে এটাকে 10⁻⁻ কি করতে হবে, 10³ করতে হবে, আর এইটাকে কি করতে হবে 1 কেজিকে 10³ করতে, 1 কেজি মানে 1000, ঠিক আছে, 1 কেজি মানে 10³, এই কিউবটা উপরে উঠলে কি হবে, আচ্ছা এই মিলিগ্রামকে আমরা কি করব 1000 দিয়ে ভাগ করবো, তাহলে 10⁻³ আচ্ছা 10 আর তারপর কি 10⁻6 দিয়ে গুণ করতে হয়, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে +3 উপরে গেলে -3 ক্যান্সেল হয়ে গেল, সেই 2.1, যেভাবে আসি সেই 2.1 ppm। নেক্সট প্রবলেম দেখো, ক্যালসিয়াম 2+ আয়নের একটি জলীয় দ্রবণে 1 ppm W/V, অর্থাৎ W/V মিন্স 1 লিটার দ্রবণে আমি বলতে পারি 1 লিটার দ্রবণে 1 মিলিগ্রাম আমরা বলতে পারি কি ক্যালসিয়াম 2+ আছে। এটা যদি লিটার ধরি, এটা ওখানে যদি কেজি ধরি তাহলে এটাকে মিলিগ্রাম ধরতে হয়, তাহলে এখানে 1 লিটার হলে এখানে 1 মিলিগ্রাম, তাহলে 1 লিটার দ্রবণে 1 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+ আছে মোলার গাঢ়ত্ব। তাহলে এবার মিলিগ্রাম যেটা আছে তাকে গ্রামে করলে কি হবে 1 × 10⁻³ গ্রাম, তাকে 40 দিয়ে ভাগ করলে কি হবে তার মোলার নাম্বার অফ মোলস পেয়ে যাবো, এটাই তো পার লিটার নাম্বার অফ মোলস ক্যালসিয়াম 2+, এটাই তো মোলারিটি, তো সেটা ভ্যালুটা হচ্ছে এটা। নেক্সট দেখো জলের একটি নমুনায় ক্যালসিয়াম কার্বনেট যার মোলার মাস কত আমরা পড়েছিলাম ক্লাস 10 এ 100, তো সিএর 40, কার্বনের 12, অক্সিজেনের 16 × 3 হিসাব করে দেখো 100। তো মোলার গাঢ়ত্ব আছে ppm এককে। তো এই মোলার গাঢ়ত্ব মানে কি 1 লিটার দ্রবণে এত কি আছে গ্রামস, এত মোলস আছে, সরি এত মোল। তো এটাকে আমি 100 দিয়ে ফার্স্ট গুণ করবো, 100 দিয়ে গুণ করলে নাম্বার গ্রামস পেয়ে যাবো যে কত গ্রাম আমার ওই CaCO3 না, সেটা হচ্ছে 0.03 গ্রাম। তো সেটাকে আমরা মিলিগ্রামে করতে গেলে কি করতে হবে 1000 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 30 মিলিগ্রাম। তাহলে 30 মিলিগ্রাম ডিভাইডেড বাই 1 লিটার, তার মানে এটা হলো W তে আর এটা হলো V তে। তাহলে ppm ইউনিট W/V তে আমরা যদি প্রকাশ করি তাহলে এটা হবে কত না 30 ppm, একেবারে W/V। ওকে, তো এই হলো কনসেপ্ট। আশা করি তোমাদের সবার কিছুটা হলে উপকার হচ্ছে। তোমরা সবাই প্লিজ বন্ধুদের একটু শেয়ার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লেসন
সেশন 9 এখানেই শেষ করছি।